আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। আপনি ইন্টারনেটে সার্চ করলে গ্যাব্রিয়েল এবং হালান্ডের বেশ কিছু মারামারির ভিডিও খুঁজে পাবেন। অর্থাৎ তারা বেশ ধস্তাধস্তি করছেন, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, রেফারি অন্যদিকে তাকানো আছেন, সেই সময় একজন আরেকজনকে জাপটে ধরে মানে গ্যাব্রিয়েল হালান্ডকে জাপটে ধরে মোটামুটি মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, এইরকম ভিডিও আপনি দেখতে পাবেন। এর মধ্যে একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে আর্লিং হালান্ড আর্সেনালের সঙ্গে 8টা গোল করেছেন, যার মধ্যে 6টা গোলই করেছেন আসলে 1-1 একদম গ্যাব্রিয়েলকে বিট করে। দ্যাট ডাজ নট মিন যে গ্যাব্রিয়েল হালান্ডকে আটকাতে পারেন না। এখানে ব্যাপারটা এরকম ঘটে যে একটা ম্যাচের মধ্যে হয়তোবা গ্যাব্রিয়েল 10 বার হালান্ডকে আটকালেন, কিন্তু ওই একটা গোল দিলেন, সেটাই পরবর্তী সময় আমরা স্ট্যাটিস্টিক্সে দেখতে পাই। তবে দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট যে আর্লিং হালান্ড এবং গ্যাব্রিয়েলের মধ্যকার দ্বৈরথটাই এই ম্যাচের একটা অনেক বড় পার্থক্যের জায়গা গড়তে পারে। সেই সঙ্গে আরও একটা পরিসংখ্যান আছে, সেটা হচ্ছে যখন কার্লো আনচেলত্তি কোচ, আনচেলত্তির এগেনস্টে ফিল্ড গোল প্রথম 2 বছর একেবারেই পান নাই আর্লিং হালান্ড। 23 আর 24 মৌসুমে কোনো ফিল্ড গোল পান নাই, কিন্তু 25 সালের ফেব্রুয়ারি মাসের একটা ম্যাচে হালান্ড 2টা গোল করেছিলেন, যেখানে একটা পেনাল্টি থেকে এবং আরেকটা ফিল্ড গোল থেকে। তবে আনচেলত্তির এগেনস্টে আর্লিং হালান্ডের আসলে ফিল্ড গোলে খুবই স্ট্রাগল করতে হয়েছে। এবং এক্ষেত্রে যে বিষয়টা আসলে এর আগে করেছিলাম চ্যাম্পিয়ন্স লিগের সময়, আমরা দেখতে পেয়েছিলাম যে রুডিগারকে মোটামুটি আর্লিং হালান্ডের সঙ্গে একসঙ্গে একদম অ্যাটাচ করে রেখেছিলেন, এবং রুডিগারের যে ভূমিকাটা ছিল মূলত আর্লিং হালান্ডকে এক ধরনের হাগিং পজিশনে রাখতেন, যাতে হালান্ড টার্ন অ্যারাউন্ড করতে না পারে, এবং এইভাবেই মোটামুটি কার্লো আনচেলত্তি আর্লিং হালান্ডকে রুখে দিয়েছিলেন। অ্যান্টোনিও রুডিগারকে কিন্তু একদম পুরোপুরি সঙ্গেই একদম অ্যাটাচড করা অবস্থাতে রেখে দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে স্ট্র্যাটেজির জায়গাটা এরকমই ছিল যে আর্লিং হালান্ডকে টার্ন করতে দেওয়া যাবে না, একটা হাগিং পজিশনে রাখা। ডেফিনেটলি আমরা পরিসংখ্যানটা প্রথমে বললাম যে গ্যাব্রিয়েল এখন পর্যন্ত 6টা গোল কনসিড করেছেন আর্লিং হালান্ডের এগেইনস্টে। তবে কোচের নাম যখন কার্লো আনচেলত্তি, ডেফিনেটলি হি ইজ গোয়িং টু ফাইন্ড অ্যানাদার ওয়ে টু স্টপ আর্লিং হালান্ড, এবং সেক্ষেত্রে গ্যাব্রিয়েলের কাছ থেকে অ্যাকুরেসিটা তিনি আরও বৃদ্ধি করতে চাইবেন, বা তিনি কিছু একটা পদ্ধতি অবলম্বন করবেন বা কিছু একটা পদ্ধতি বার করাবেন, যার মাধ্যমে গ্যাব্রিয়েল খুব সহজে আটকে দিতে পারবেন আর্লিং হালান্ডকে। সেটাই বোঝা যায় কার্লো আনচেলত্তির কোচিং প্যাটার্নের জায়গা থেকে। ডেফিনেটলি এই ব্যাটেলটা এই ম্যাচে একটা অন্যতম বড় ব্যাটেল হতে যাচ্ছে। 2টা পরিসংখ্যানই বললাম যে একদিকে গ্যাব্রিয়েল এবং হালান্ডের লড়াইয়ের মধ্যে হালান্ড স্পিড রয়েছে, ফিজিক্যাল ফিটনেসটা বেটার, স্ট্রেংথের জায়গাটা বেটার, তিনি এখন পর্যন্ত 6 বার বের করেছেন গোল তার কাছ থেকে। আবার কার্লো আনচেলত্তি জানেন যে কীভাবে আর্লিং হালান্ডকে স্টপ করতে হয়। সো সব কিছু মিলিয়ে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই লড়াইটার মধ্যে কার্লো আনচেলত্তির ম্যাজিকটা কেমনভাবে কাজ করবে গ্যাব্রিয়েলের ক্ষেত্রে, সেটা একটা দেখার বিষয়। এটা বিষয় ধরে রাখেন, সেটা হচ্ছে যে হালান্ডকে আটকাতে গেলে গ্যাব্রিয়েলকেই মূলত ওই ভূমিকাটা পালন করতে হবে, বা গ্যাব্রিয়েলকে ওই ভূমিকাটায় রাখবেন কার্লো আনচেলত্তি। এবার আরেকজনের ব্যাপারে কথা বলতে চাই, সেটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করবো, সেটা হচ্ছে অ্যান্টোনিও নুসা। তার ক্ষেত্রে যে বিষয়টা আমরা জানি যে নেইমার তার আইডল, এবং নেইমারের মতোই ফিজিক তিনি মেনটেন করেন, বাঁ দিক থেকে একদম দেখা যায় টাচ লাইন ঘেঁষে এমন একটা দৌড় দেন। তিনি আসলে যে ধরনের লিগে খেলেন, যেই লিগে খেলেন, ওই লিগের বৈশিষ্ট্যটাই তো কিন্তু এরকম যে আলটিমেটলি ট্রানজিশনে খুব ফাস্ট হতে হয়, এবং মোটামুটি বল পায়ে রেখে 30-40 মিটার পর্যন্ত 1 ভার্সেস 1 তিনি ড্রিবল করে সামনে দৌড় দিতে পারেন, বা 30-40 মিটার্স খুব ফাস্ট রান তিনি করতে পারেন। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হবে ব্রাজিলের জন্য। একে তো হচ্ছে কি বাম দিক থেকে তিনি অ্যাটাক করবেন, দানিলো ওই জায়গাটা আছে ব্রাজিলের সবচাইতে উইক লিঙ্ক। দ্বিতীয়ত তিনি সেখান থেকে আবার ভেতরেও ঢুকতে পারেন, ভেতরে বলতে 2 সেন্টার ব্যাকের মাঝখানের জায়গাটাও তিনি ইউজ করতে পারেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমার কাছে আজকে ব্যক্তিগতভাবে মনে হয় ব্রাজিল এডারসনকে খেলাবে এই কারণে, কারণ এডারসনের ডার্টি প্লে করার অভ্যাসের জায়গাটা আছে। এডারসন ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা দিয়ে বা ফিজিক্যাল ফুটবল খেলে ওই জায়গাটায় আটকাতে পারেন। যেহেতু আজকে নরওয়ের সঙ্গে খেলা, এখানে ফিজিক্যাল ফুটবলটা হবে, ফিজিক্যাল ফুটবলটা খুব ইম্পর্টেন্ট। আমি ক্যাসেমিরোর কথাটা এর আগে একদিন বলেছিলাম যে ক্যাসেমিরো এই ম্যাচে স্টার্ট করবেন কি করবেন না, উই ডু নট নো, বাট যদি স্টার্ট করেনও সেক্ষেত্রে আমার মনে হয় যে এডারসনকে সঙ্গে নিয়ে, মানে 2টা ডাবল পিভট নিয়ে হয়তো বা এডারসনকে সঙ্গে নিয়ে সেই জায়গাটা শুরু করতে পারেন ক্যাসেমিরো। এটা আমার ব্যক্তিগত ধারণার জায়গা। আবার এমনও হতে পারে যে ক্যাসেমিরো হয়তো বা ফার্স্ট 11-এ নাও খেলতে পারেন, সেটাও হতে পারে। আমি কেন বলছি, কারণটা হচ্ছে দুইজনই কার্ড খাওয়া আছেন, দানিলো কার্ড খাওয়া আছেন, অন্যদিকে ক্যাসেমিরো কার্ড খাওয়া আছেন। সো সেই জায়গাটা খুব স্বতঃস্ফূর্তভাবে চার্জ করতে যাবেন কিনা, যেহেতু এই ম্যাচটা অনেক বেশি মাত্রায় ফিজিক্যাল ফুটবল হবে। সো এটা একটা যেমন বিষয় রয়েছে। দ্বিতীয়ত ক্যাসেমিরোকে যদি রাখতে হয়, ডেফিনেটলি
ক্যাসেমিরো তো থাকাটা আসলে খুব জরুরি। ক্যাসেমিরোর কাজটা ওই জায়গাটাতে ওভারলোডটা কমিয়ে দেওয়ার জন্য এডারসনকে রাখাটা এটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে ব্রাজিলের জন্য। আপনি যদি আরেকটা ব্যাপার চিন্তা করেন, এডারসন লং বল দিতে পারেন। এবছর সিরিয়াতে তিনি 80টা লং বল দিয়েছেন, যে 80টা লং বলের মধ্যে 72% অ্যাকুরেসি তার খুব ভালো আছে এবং সিরিয়াতে সবচাইতে বেশি ডিস্টেন্স কাভার করা প্লেয়ার, অর্থাৎ তিনি খেটে খেলতে পছন্দ করেন, খেটে তিনি খেলেন। সো আমার কাছে মনে হয় আমি এই ভিডিওটা আসলে ব্রাজিলের ডিফেন্সিভ সেট আপ নিয়ে কথাটা বললাম, এবং এই ডিফেন্সিভ সেট আপে যেমন গ্যাব্রিয়েলের ভূমিকাটা আছে টু স্টপ আর্লিং হালান্ড, ঠিক তেমনিভাবে অ্যান্টোনিও নুসাকে স্টপ করার জন্য দানিলো একটা উইকলিং। আমার মনে হয় যে এডারসনকে ডিফেন্সিভ প্লেতে ওই জায়গাটায় একটু বেশি ডিপার পজিশনে, ওই ক্যাসেমিরোর যে জায়গাটা হয়তো বা ক্যাসেমিরোর একটু প্রবলেম থাকতে পারে, যেটা আমি বলছিলাম যে কার্ডের একটা প্রবলেম আছে এখানে, ফিজিক্যাল ফুটবল ওইভাবে ক্যাসেমিরো খেলতে যাবেন কি যাবেন না সেটাও একটা প্রশ্নের জায়গা। বাট এই ম্যাচে ফিজিক্যাল ফুটবলটা খুব ইম্পর্টেন্ট, আবার ক্যাসেমিরোর রোলটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনি একদম পিভট পজিশন থেকে সামনে উপরে উঠে যাওয়া, হেড পজিশনের ওই সময়গুলোতে হেল্প করা ব্রাজিলকে। সো ক্যাসেমিরো যদি থাকে না, আমার মনে হয় যে এডারসন মাইট বি ওয়ান অফ দ্য কিজ ফর দিস পার্টিকুলার ম্যাচ। রাফিনিয়াকে নিয়ে অনেকে জিজ্ঞেস করবেন, বাট আমার কাছে মনে হয় যে রাফিনিয়া যদি আসেনও সেটা 10 মিনিটের বেশি খেলবেন না, সায়েন্স সেটা বলে না। আসলে এত সহজ না বিষয়গুলো যে রাফিনিয়া আসবেন আজকে ফুল 90 মিনিটস খেলে ফেলবেন, এটা আমার কাছে মনে হয়, আমি ভুলও হতে পারি, বাট আমার কাছে মনে হয় যদি রাফিনিয়া খেলেনও সেক্ষেত্রে হয়তো 10 বা 15 মিনিটের বেশি খেলতে তিনি পারবেন না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।